গোবিন্দপুর নামক একটি ছোট্ট গ্রামে এক ব্যবসায়ী ভীষ্ম, তার মা পরিণীতা, তার বোন সৃষ্টি ও তার স্ত্রী মিষ্টিকে নিয়ে বসবাস করত। বসে বসে পরিণীতা তার মেয়েকে বলছিল, দেখ মা, কটা বাজে, এখনও নবাব নন্দিনীর ঘুম থেকে ওঠার সময় হয়নি। ঘরে যে বুড়ো ননদ শাশুড়ি আছে, কোনো চিন্তা ভাবনাই নেই। দেখেছিস কি কাণ্ড? মা, পরের মেয়েদের বলে লাভ নেই। আসল খারাপ হচ্ছে আমাদের ভাই। ভাই ভাবিকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। কি জানে কি আছে বৌদির মাঝে যে এত লাই দিচ্ছে। আর কি বলবো, সবই তো আমার কপালের দোষ। কত ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ দেখেছিলাম, খুঁজে খুঁজে কোন জায়গা থেকে এতিম মেয়েটাকে কপালে জোটালো তোর ভাই কে জানে। যাই গিয়ে ডাকি ওই নবাব নন্দিনীকে। সকালের জল খাবারও তো খাওয়া হবে না না হলে। কি গো বৌমা, বেলা কটা বাজে? হোশ নেই নাকি? ওঠো না কেন এখনো? ঘরে যে বৃদ্ধা শাশুড়ি, ছোট ননদ আছে, ভুলে গেছো নাকি? মা, কাল রাতে শরীরটা খুব খারাপ লাগছিল, গাটা ম্যাচ ম্যাচ করছিল, তাই ঘুমটা ঠিক মতো হয়নি। সেই জন্যই একটু ঘুমোচ্ছিলাম। এই সময় তো কম বেশি এরকম হবেই। আমরা কি পোয়াতি হইনি? আমরাও তো পোয়াতি হয়েছি। তোমার মতো যদি অমন কথায় কথায় বিছানায় শুয়ে থাকতাম, তাহলে কি আর সংসার চলতো? হ্যাঁ, যাও গিয়ে উঠোনটা ঝাড় দাও আর রান্না বান্না করো। খিদে তো লেগেছে নাকি? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি যান, আমি আসছি। এরপর অসহায় মিষ্টি সেই অসুস্থ শরীর নিয়েই বাড়ির উঠোন ঝাড়ু দিতে থাকে। ঠিক তখনই তার স্বামী ভীষ্ম তাকে ডাক দেয়। মিষ্টি, ও মিষ্টি, এদিকে আসো, শুনে যাও। মিষ্টি, তোমাকে না আমি বলেছি এই শরীর নিয়ে তুমি উঠোন ঝাড়ু দিবা না? আর তাছাড়াও রাত্রিবেলায় তোমার ঠিকমতো ঘুম হয়নি। তুমি এখন কি কারণে কাজ করছো? তুমি তো এখন বিশ্রাম নেবে। ঘুমটাও তো তোমার ঠিকমতো প্রয়োজন নাকি? উঠোন ঝাড়ু না দিলে মা মন খারাপ করবে। জল খাবার বানাতে হবে। সৃষ্টি বসে আছে খাবার খাওয়ার জন্য। এগুলো এখন না করা ছাড়া যে উপায় নেই। ও, বুঝেছি। মা তোমাকে বলেছে তাই না? মাকে আমি বুঝিয়ে বলবো। মার শুধু চুলগুলোই পেকেছে, মনটা একেবারে সহজ সরল। ঠিক আছে, তুমি মাকে একটু বুঝিয়ে বলো কেমন। আমি তাহলে একটু বিশ্রাম নিই। মা, সৃষ্টি, আমি একটু ব্যবসার জন্য শহরে যাচ্ছি 1 মাসের জন্য। তোমরা একটু মিষ্টির দিকে খেয়াল রেখো। মা, সকালে দেখলাম তুমি মিষ্টিকে দিয়ে ঘর ঝাড়ু দিয়াছিলে। এই সময়ে ওকে এগুলো কাজ করিও না, ওকে একটু বিশ্রামে রেখো। আর সৃষ্টি, তুই তো বৌদির কাছে একটু সাহায্য করবি নাকি? তোর বৌদির এখন কেমন সময় চলছে এটা তো তুই জানিসই। তোমরা যদি ওর পাশে না থাকো তাহলে কে থাকবে? ও তো এতিম, আমরাই তো ওর সব। এটা তো তোমাদের বুঝতে হবে। এখন কি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন তোমার বউয়ের সেবা যত্ন করবো নাকি দাদা? এটা তুমি কেমন কথা বললে? হ্যাঁ, আরে হতচ্ছাড়ি, রেগে যাচ্ছিস কেন? তোর দাদা তো ঠিক কথাই বলল। বাবারে, বুড়ি হয়েছি, এত কথা এখন মনে থাকে না বলেই তো বৌমাকে ঘরটা ঝাড়ু দিতে বলে ফেলেছি। এখন থেকে খেয়াল রাখবো। বাপধন, তুই চিন্তা করিস না। এক জায়গায় যাচ্ছিস, সাবধানে যা বাবা। ঠিক আছে মা, তাহলে আমি যাই। তোমরা সবাই মিলেমিশে ভালোভাবে থেকো, কেমন? তারপর ভীষ্ম ব্যবসার কাজে শহরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সৃষ্টি তার মায়ের সাথে রেগে গিয়ে বলে ওঠে, মা, এটা কি হলো? তুমি দাদার সামনে অমনি করে বৌদির পক্ষ নিয়ে কথা বললে কেন মা? আরে বোকা মেয়ে, চুপ কর রে, চুপ কর। মায়ের সাথে থেকে এতদিনও এইটুকু শিখতে পারিসনি? ভাইয়ের সামনে যেভাবে আসল রূপ দেখিয়ে দিচ্ছিলি, এরপর তো তোর ভাইয়ের চোখে আমরা খারাপ হয়ে যাব, আর তোর বৌদি হয়ে যাবে মহা ভালো। শোন, এরকম সামনাসামনি আসল রূপ দেখাবি না, পিঠ পিছে ছুরি মারবি, তাহলে তোর ভালো হবে। সামনাসামনি করতে গেলে তোর বিপদ। আর তোর ভাই তো 1 মাসের জন্য চলে গেল, এখন তো রাজত্ব আমাদেরই। এটা কি তুই ভুলে গেছিস নাকি মুখ পুরি? গাধি মেয়ে কোথাকার একটা। আরে বাহ মা, তুমি তো খুব চালাক। তোমার কথা শুনে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। এই বুদ্ধি আসে কোথা থেকে তোমার মাথায়?
এদিক দিয়ে অসহায় মিষ্টি তার শাশুড়ি এবং ননদের জন্য দুপুরে রান্না বান্না করতে থাকে। এই অবস্থায় তার এত কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও তার করতে হয়। মা, আমার সব কাজ শেষ আর রান্না বান্নাও করে ফেলেছি, এবার একটু বিশ্রাম নেই, আমার গাটা খুবই গুলাচ্ছে। বিশ্রাম নেবে বললে কি আর হবে? ওরকম একটা দুইটা কাজ করে এত শুতে চাও কেন বৌমা? তোমার ননদ স্নান করবে, পুকুর থেকে একটু জল এনে দাও। এই নাও বালতি, যাও যাও। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাছাড়াও অতদূর হেঁটে গিয়ে জল আনতে আমার খুবই কষ্ট হয়, পুকুরটা অনেক পিচ্ছিলে। এগুলো বললে হবে কি করে? এই বুড়ো বয়সে কি তাহলে এখন আমি জল আনতে যাব? না না মা, আপনি কেন, আপনি বরং সৃষ্টিকে বলুন, তুমি একটু যাও না বোন। তুমি একটু যাও না বোন, অমনি বললেই হয়ে গেল নাকি? আমি এখন চা খাচ্ছি, চোখের মাথা খেয়েছো নাকি? মিষ্টি কোনো উপায় না দেখে অবশেষে অসহায় হয়ে জল আনতে বেরিয়ে পড়ে। পথে যাওয়ার সময় হঠাৎ প্রতিবেশী লক্ষ্মী কাকিমার সাথে দেখা হয়ে যায়। আরে মিষ্টি মা, কোথায় যাচ্ছিস এই ভর দুপুরে, তাও আবার এই শরীর নিয়ে? এই তো কাকি, একটু জল আনতে যাচ্ছি, ননদ স্নান করবে। তো তোর এই শরীর নিয়ে তুই জল ভরতে যাচ্ছিস? পুকুর পাড়ের ওই জায়গাটা যে পিছলা, একটু যদি অঘটন ঘটে যায় তাহলে কি উপায় আছে বল? তোর এখন তো কঠিন সময় চলছে, তোর শাশুড়ি ননদ এটা কি বোঝে না নাকি? বুঝলে তো হয়েই যেত, বোঝাতে নিলে আরও অশান্তি, তাই এমনই মানিয়ে চলছি। যাই গো, আমি জল ভরতে যাই, দেরি হলে আবার ঝামেলা করবে, ঝামেলা আমার একদমই ভালো লাগে না গো কাকি। আহারে, কি যে বলবো মা, এতিমদের কপালটাই বোধহয় এত কষ্টের হয়। বালতিটা আমায় দে, আমি পুকুর থেকে জল ভরে এনে দিচ্ছি। নে মা, তোর জল ভরা শেষ। ধন্যবাদ মাসি, কত বড় উপকার যে করলে বলে বোঝাতে পারবো না। দাও, এবার দাও, বাড়িতে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেল। না না, এই ভারী বালতিটা নিয়ে তুই যেতে পারবি না, চল আমি তোকে আগিয়ে দিচ্ছি। মিষ্টি বাড়ি পৌঁছানোর পর তার শাশুড়ি মা তাকে বলে ওঠে, কি ব্যাপার বৌমা, এই বালতি এই লক্ষ্মীর হাতে কেন? আর লক্ষ্মী, তুই আমাদের বাড়িতে? মা, আসলে জল ভরতে আমার খুব কষ্ট হচ্ছিল তো, তাই লক্ষ্মী মাসি আমায় সাহায্য করে দিয়েছে। তার মানে বুঝলাম, তোর মাথাটা আমাদের বিপক্ষে লক্ষ্মী তাহলে নষ্ট করছে এতদিন। এই পারমিতা, মুখ সামলে কথা বলবি। একে তোরা মা বেটি বিবেকের মাথা খেয়ে বসে আছিস, এই 7 মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়েকে দুপুরবেলা তোরা এই পুকুর পাড়ে পাঠিয়ে দিয়েছিস, তাও জল ভরতে। যাও সাহায্য করলাম, সেটাতেও এখন তোদের জ্বালা। এই ধরনের কাজ আর এই মেয়েকে দিয়ে তোরা করাবি না, তাহলে এই গ্রামের জমিদারের কাছে তোদের নামে বিচার দেবো, এই আমি বলে রাখলাম। স্বার্থপরতার একটা সীমা থাকা দরকার। আমার ছেলের বউকে আমি যেভাবে খুশি সেভাবে রাখবো, তুই কে রে বিচার দেওয়ার? তোর বিচারে আমার বয়েই যাবে। বয়ে যাবে কি যাবে না সেটা সময় হলেই দেখতে পারবি। এরকম কাজ আর একবার করাতে দেখি, এরপর দেখিস আমি কি করি। বৌদি, তোমার সাহস কি করে হলো আমার মাকে ওই লক্ষ্মী কাকিমাকে দিয়ে অপমানিত করানোর? তোমার এত বড় সাহস! ছি বৌদি, ছি, তুমি এত খারাপ। না না, আমাকে ভুল বুঝো না, আমি লক্ষ্মী কাকিকে দিয়ে মাকে অপমান করাইনি। বিষয়টা হলো, চুপ চুপ, তোমাকে আর বিষয়টা আমাকে খুলে বলা লাগবে না। একটা নাগিন বিয়ে করেছে আমার ছেলে, যে কোনো সময় বিষ দিয়ে যে কাউকে মেরে ফেলতে পারে। শয়তান কোথাকার, দু চোখে দেখতে পারি না আমরা তোমাকে, বুঝেছ? আজকে যা করলে এর ফল তোমাকে দিতে হবে, মনে রেখো। আপনারা আমায় ভুল বুঝছেন, আমি এমন কিছুই করিনি। আমি লক্ষ্মী কাকিকে ঝগড়া করতে বলিনি, উনি শুধু আমাকে জল ভরতে সাহায্য করেছে, আর কিছুই না। দেখো না, কি ন্যাকা কান্নাটাই কাঁদছে রে বাবা, দেখো মা দেখো। ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। আমি আমার ছেলে বিশ্বরা, আমি হলাম পরিণীতা গো, পরিণীতা। এমনিতেই তো তোকে দু চোখে দেখতে পারতাম না, তারপর আজকে আবার আমার প্রতিবেশীকে দিয়ে অপমান করালি।
এর ফল তো তোকে দিতেই হবে রে শয়তান। সঙ্গে সঙ্গে পরিণীতা তার ছেলে ভীষ্মকে ফোন দিয়ে অভিনয় করে করে বলতে থাকে, বাবা বিশ্ব, তোকে পেটে ধরাই কি আমার ভুল ছিল রে বাবা ধন। তোর বউকে আমি বললাম আমার মাথাটা একটু ব্যথা করছে, একটু টিপে দাও, অমনি তোর বউ আমাকে এতগুলো কথা শোনালো। প্রতিবেশী লক্ষ্মীকে দিয়ে আমাকে অপমান করালো রে, অপমান করালো। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তোর বউ আমাকে বলে আমি নাকি এই বাড়ির চাকর। মায়ের কথা শুনে ভীষ্ম সঙ্গে সঙ্গে তার বউকে কল দেয়। মিষ্টি, আমি এসব কি শুনছি? তুমি লক্ষ্মী কাকিকে দিয়ে আমার মাকে অপমান করিয়েছ? তুমি আমার মায়ের মাথাটা পর্যন্ত টিপে দিতে চাওনি? ছি মিষ্টি, ছি। তোমার থেকে আমার এরকম আশা ছিল না। তুমি গর্ভবতী, তুমি এতিম, এর জন্য তোমাকে আমি অনেক ভালোবাসি। এর জন্য তোমাকে কাজকর্ম বেশি করতেও দিই না। এর প্রতিদান তুমি এরকম করে দিলে? মনে রেখো, তোমাকে যদি এত ভালোবাসতেও পারি, তাহলে আমার মা যে আমাকে জন্ম দিয়েছে তাকেও আমি অনেক ভালোবাসি। তুমি ভুলে যেও না এই কথাটা, বলে দিলাম কিন্তু। তাহলে বল আজ অভিনয়টা কেমন করে করলাম? ছেলের মাথায় বৌমার বিরুদ্ধে সব উগলে দিলাম। মা, তুমি যে অভিনয়টা করলে না, তোমার অভিনয় দেখে আমার একসময় মনে হচ্ছিল যে তুমি সত্যিই কাঁদছিলে। সত্যিই মা, তুমি পারো বটে। তোমার তো সিনেমায় অভিনয় করা উচিত, দরজাল শাশুড়িতে। পারফেক্ট মানাবে কিন্তু দরজাল শাশুড়িতে তোমায়। চুপ থাক মুখপুরি, আমি কি দজ্জাল নাকি? অসহ্য। পরের দিন সকালে পারমিতা দেবী দেখে তার আদরের মেয়ে সৃষ্টির অনেক জ্বর উঠেছে। আমার মেয়েটার এত জ্বর আসলো কেন হঠাৎ করে? যাই বৌমাকে বলি আমার মেয়েটার জন্য গরম গরম স্যুপ করে দিতে। ঠিক তখনই মিষ্টি চিৎকার করে ডাকতে থাকে, মা, মা একটু শুনে যান, খুব খারাপ লাগছে মা। এই হতচ্ছাড়ির কি হলো দেখি তো, মরে গেল নাকি? হ্যাঁ, তোমার আবার সকাল সকাল কি হলো? এভাবে গলা ফেটে ম্যা ম্যা করছো কেন? মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সারা রাত পেটে অনেক ব্যথা করেছে মা। সকাল থেকে গা কেঁপে জ্বর আসছে। আমার গাটা ধরে দেখেন, আমার খুব ভয় হচ্ছে মা। এই সব বাহানা কি বুঝি না নাকি? জ্বর এসেছে, এইরকম অবস্থায় একটু হালকা পাতলা গরম হয়, সেই জন্য তো গলা মেলানোর কি আছে? হ্যাঁ, আমার মেয়ের জ্বর উঠেছে, আমার মেয়ের জন্য গরম গরম স্যুপ করে দেবে। যাও, বাহানা দিয়ে সারাদিন শুয়ে থাকতে হবে না, এগুলো হয় এই সময়, চলে যাবে। ঠিক ঠিক আছে মা, ঠিক আছে, আমি যাচ্ছি। আমারই ভুল ছিল যে আপনাকে নিজের মা ভেবে এরকম করে ডেকে নিজের সমস্যাটার কথা বলা। মনের কষ্টে অসহায় মিষ্টি ঘরের কাজকর্ম করতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার শরীর আর সাথ দেয় না এবং তার মাথা অনেক ঘুরতে থাকে। সাথে সাথে মিষ্টি অজ্ঞান হয়ে যায় এবং পেটে আঘাত পেয়ে মিষ্টির রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে পরিণীতা দেবী তাকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার দেখে বলে ওঠে, ওনার এখন অত্যন্ত সেনসিটিভ সময় চলছিল। এরকম একটা সময় এত বড় অঘটন হলো কি করে? আপনারা কি তাকে ঠিকমতো কেয়ার করেন না? টেক শেয়ার তো করি ডাক্তার বাবু, সে যদি নিজের খেয়াল নিজেই না রাখে আমরা কতক্ষণ টেক শেয়ার করবো বলেন তো ডাক্তার বাবু? এই যে ডাক্তার, আমরা আমাদের বৌদিকে কতটুকু টেক কেয়ার করি কিনা সেটা নিশ্চয় আপনাকে বলতে হবে না। আপনি বলুন, ওনার পেটের বাচ্চাটা সুস্থ আছে কিনা। এক্সকিউজ মি, এখানে এত মাথা গরম করলে চলবে না। এত সময় নষ্ট না করে ওনার চিকিৎসা করতে হবে দ্রুত। ওনার পেটের বাচ্চাটি বেঁচে নেই। একটা ওটির মাধ্যমে ওনার বাচ্চাটিকে তাড়াতাড়ি বের করে আনতে হবে, না হলে ওনার জীবনটাও বিপন্ন হতে পারে। তাই তাড়াতাড়ি অ্যাডমিট করুন। মা, এখন কি হবে? বৌদির পেটের বাচ্চা যে বেঁচে নেই, এখন ভাইয়ের কাছে আমরা কি জবাব দেব? চুপ থাক রে মুখ পুরি, চুপ থাক, দেওয়ালেরও কান আছে। ইয়ার আছে রে ইয়ার, আস্তে কথা বল। এই বাচ্চাটা নষ্ট হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। এক ঢিলে আমরা দুই পাখি মারবো। দেখবি এবার তোর মায়ের খেলা কাকে বলে। সংসার একেবারে জ্বালিয়ে ছাড়বো।
এদিক দিয়ে ভীষ্ম এত বড় দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে পৌঁছায়। মা, এসব কি করে হলো? আমাকে বুঝিয়ে বলো, আমি তো বুঝতেই পারছি না। আর কি বুঝবি রে বাবা, আর কি বোঝানোর আছে রে বাবা। আমি তো এক অসহায় মা রে বাবা, অসহায় মা। তোর বউয়ের এই যে অত করে বুঝিয়ে বললাম এই শরীর নিয়ে জন্মদিনে যাস না, তারপরেও লক্ষ্মীর মেয়ের জন্মদিনে গেল। হ্যাঁ দাদা, আমরা অনেক না করেছি, কিন্তু বৌদি আমাদের কথাই শোনেনি। বলেছে আমাদের সাথে নিয়ে যেতে। আমরা জানি বৌদির খেয়াল রাখতে হবে, কিন্তু বৌদি সেটাও মানেনি। এরপর বৌদি একা একাই ওই লক্ষ্মী মাসির মেয়ের জন্মদিনে চলে গেল, গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটালো। খুব খারাপ লাগছে রে দাদা, আমি পিছু হতে পারলাম না। অনেক বড় একটি অপারেশনের পর দুপুরবেলা মিষ্টির জ্ঞান ফিরে এলো। হ্যাঁ গো, আপনি এসেছেন। আমাদের সন্তান আর নেই, ওকে আমি পৃথিবীর আলো দেখাতে পারিনি। আমাদের সব স্বপ্ন শেষ গো, শেষ সব। এটাই তো চেয়েছিলে তুমি। এখন তো তুমি খুশি। আমাদের সন্তানকে তুমি খুন করেছো, তুমি খুন করেছো মিষ্টি। এখন তো তুমি খুশি, খুশি হওয়ারই কথা। আপনি এসব কি বলছেন? আমাদের সন্তানকে আমি খুন করেছি মানে? আমি ওর মা, আমি কি করে করতে পারি এটা? আপনি কি ভুলে গেছেন এটা? হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি। তুমি আমার সন্তানের মা। তুমি একটা মা হয়ে একটা সামান্য জন্মদিনে যাওয়ার জন্য কেমন করে আমার সন্তানের জীবন হুমকিতে ফেললে? আসলেই আমারই ভুল ছিল। আমার মায়ের ঠিক করা পাত্রী যদি বিয়ে করতাম তাহলে এমন হতো না। তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তোমার মতো একটা মেয়ে, ছি! একটা সংসার এমনই শেষ করে দিতে পারে তা আমি একদমই ভাবিনি। জন্মদিন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ঘরে কাজ করছিলাম। বাহ, এরকম মুহূর্তেও মিথ্যা কথা বলতে তোমার ভিতরটা কাঁপলো না? তোমার সংসার এই পর্যন্তই। তোমার সাথে আমি আর সংসার করব না। এখানেই শেষ মিষ্টি। মা, তুমি সৃষ্টিকে নিয়ে ট্রেনে উঠে যাও। তুমি বাড়ি যাও, আমাদের আসতে একটু দেরি হবে। বুঝেছো? তোমরা যাও। হ্যাঁ রে বাবা, কোথায় যাবি? এই তো, মিষ্টিকে নিয়ে ওর গ্রামের বাড়ি যাব। ওর কাকার কাছে ওকে চিরতরে দিয়ে আসব। ঠিক যেমন করে ওকে নিয়ে এসেছিলাম ঠিক তেমন করে দিয়ে আসব। ওর সাথে আমি আর সংসার করব না মা। না না, এখনই মুখ পুরিটা চলে গেলে আমারই কষ্ট হবে। সামনে সৃষ্টির বিয়ে শাদি, কত কাজকর্ম। না না, এখন মুখ পুরিটা চলে গেলে সব আমারই করতে হবে। তাই মুখ পুরিটাকে এখন বাড়িতেই রাখতে হবে। না না বাবা, এগুলো বলিস না। এমনিতেই বৌমা সন্তান হারিয়েছে, এর কষ্ট তার চেয়ে বেশি আর কে বুঝবে? এই সময় যদি আমাদের পাশে না পায়, বেচারি কি হবে বল? এই একটাবার সুযোগ দে বাবা, অমন করিস না। দেখো দেখো, যাদের তুমি সহ্য করতে পারো না, আজকে তাদের বদলতেও তোমাকে আমি ক্ষমা করলাম আর সংসার করার আর একটা সুযোগ দিলাম। এরপর ভীষ্ম সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে চলে যায়। হ্যাঁ গো, আপনি আমার সাথে সেই কতদিন ধরে ঠিকমতো কথা বলেন না, ঠিকমতো খাবার খান না। আপনি যদি আমার সাথে এরকম করেন, আমার তো মরণ ছাড়া গতি হবে না। একদিকে সন্তান হারিয়েছি, আর একদিকে আপনাকে হারাচ্ছি। এটা যে আমি সহ্য করতে পারছি না। এরকম কথা শোনার পর ভীষ্ম বেশ কিছুক্ষণ চুপ থাকে। কিছু তো বলেন দয়া করে, কিছু তো বলেন। আমার যে আর ভালো লাগে না। ঈশ্বর যদি তোমার কপালে মৃত্যু লিখে রাখে, আমি তোমাকে ভালোবাসলেই কি আর না ভালোবাসলেই কি, যা হওয়ার তা ঠিকই হবে। এত বড় একটা কথা বলার পর ভীষ্ম নিজেও অনেক কষ্ট পাচ্ছিল। বলছি যে বাবা বিশ্ব, দেখতে দেখতে তো বেশ কিছুদিনই পার হয়ে গেল। এখন সৃষ্টির বিয়েটা দিতে হবে। মেয়ে কিন্তু জোয়ান হয়ে যাচ্ছে। তা মা, সৃষ্টি রাজি তো? রাজি মানে বুড়ো রাজি। আমার মেয়ে আমার কথাতেই একমত। তুই তাড়াতাড়ি করে একটা সুপাত্র খুঁজে বার কর বাপধন। ঠিক আছে মা, তাহলে আমি তাড়াতাড়ি করে একটা যোগ্য পাত্র খুঁজে সৃষ্টিকে বিয়ে দিচ্ছি। কিছুদিনের মধ্যেই শহরের এক মস্ত বড় ব্যবসায়ীর সাথে সৃষ্টির বিয়ে হয়ে যায়।
মিষ্টি, আমরা সৃষ্টির শ্বশুর বাড়ি যাচ্ছি, ঘর দুয়ারের খেয়াল রেখো। হ্যাঁ, আবার মরার মতো ঘুমিও না, চোর ডাকাত পড়েছে কিন্তু ইদানিং দিনকাল খুব ভালো না। কিন্তু আপনারা সৃষ্টির বাড়িতে যাচ্ছেন, আমাকে নিয়ে গেলেন না? সৃষ্টিকে তো আমিও অনেক দিন ধরে দেখি না। তোমাকে আমি নেব না। তোমার মতো মানুষকে আমি আমার বোনের শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে আমার বোনের সংসারে তো আর অশান্তি লাগাতে চাই না। কথা বোঝা গেছে কি বলতে চাইছি? হ্যাঁ বৌমা, আর একদিন যেও খুনি। তাছাড়া ঘর ফাঁকা রেখে যাওয়াটা কি ঠিক হবে? মা, ওকে কৈফিয়ত দেওয়া বাদ দিয়ে তাড়াতাড়ি করে চলো। গাড়িওয়ালা দাঁড়িয়ে রয়েছে, গাড়ি ভাড়া করেছি, পরে গাড়িওয়ালা ঝামেলা করবে তো মা। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, আর পৌঁছে আমাকে একটু জানিয়েন। দূরের রাস্তায় যাবেন, চিন্তা তো হয় আমার। ঠিক আছে, আমাকে নিয়ে ভাববেন না, আপনারা যান। এরপর ভীষ্ম তার মাকে নিয়ে তার বোন সৃষ্টির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সৃষ্টি, সৃষ্টি মারে! সঙ্গে সঙ্গে সৃষ্টির শাশুড়ি দরজা খোলে। কি গো বিয়ান, কেমন আছেন? ভালো আছেন তো আপনারা? ভালো, এতক্ষণ ভালোই ছিলাম, এখন আর ভালো নেই। তা হঠাৎ আপনারা আমার বাড়ি কি দরকারে? সেদিনই না গেলেন। এই তো মাসিমা, আমার আর মা সৃষ্টিকে খুব দেখতে ইচ্ছা করছিল, একটা মাত্র বোন, এর জন্যই চলে আসলাম। ও, তা বেশ, আসেন, ঘরে আসেন, বসে কিছু খেয়ে এরপর না হয় চলে যাবেন। ঘরে এসে ভীষ্ম তার বোন জামাইয়ের সাথে গল্প করতে লেগে যায়। এদিক দিয়ে সৃষ্টির মা চতুর্দিকে তার মেয়েকেই খুঁজতে থাকে। মেয়েকে দেখতে না পেয়ে সে অস্থির হয়ে যায়। সৃষ্টির মা এক পর্যায়ে সৃষ্টিকে খুঁজতে না পেরে সৃষ্টির ঘরে এসে দেখে সৃষ্টির নাক ডেকে ঘুমোচ্ছে। হতচ্ছাড়ি, এই হতচ্ছাড়ি! সঙ্গে সঙ্গে সৃষ্টি উঠে যায়। আহ মা, তুমি হঠাৎ, তুমি এসেছো কেন? কি হয়েছে মা? সবকিছু কি ঠিক আছে? হতচ্ছাড়ি, এতদিন পর আমি এলাম, আমার সাথে দেখা করতে না গিয়ে তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আর এদিক দিয়ে তোকে এতদিন দেখতে না পেয়ে আমার কলিজাটা শুকিয়ে গেল যে। উফ মা, কতদিন কই, মাত্র তো 1 মাস হলো, এখনই এত অস্থির হলে হবে? আহ, কি সুন্দর ঘুমটা যে হচ্ছিল না, তোমরা হঠাৎ করে এলে যে। আমার শাশুড়ি কিছু বলেনি? কি আর বলবে, দরজাটা খুলে মুখটা তো পাঁচের মতো করে ফেলেছে। মহিলাটা ভালো না, বুঝলি? যা বুঝলাম আমি। হ্যাঁ মা, ঠিক বলেছ একদম, আমার শাশুড়ি একটুও ভালো না। এদিকে সন্ধে হয়ে যাওয়ায় ভীষ্ম তার বোন সৃষ্টির রুমের দিকে যেতে থাকে তার মাকে ডাকার জন্য। এরপর ভীষ্ম তার বোনের ঘরে যায়। যে তার মাকে ডাকতে যাবে তখনই ভীষ্ম এমন একটি কথা শুনতে পায় যেটা শোনার জন্য সে প্রস্তুত ছিল না। আমার মতো করে এই সংসারটা সামলাবি, আমাকে দেখিস না তোর দাদা আর বৌদির মধ্যে কেমন ফাটল ধরিয়ে দিয়েছি। মাঝখান দিয়ে বাচ্চাটাও নেই, ওদের সম্পর্কটা যায় যায়। এরকম কথা শুনে ভীষ্মর মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সে নিজের চোখে আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। তারপরেও অনেক কষ্ট চাপা রেখে ভীষ্ম নিজের বোনের শ্বশুর বাড়িতে আর কোনো ঝামেলা না করে তার মাকে ডাকতে থাকে। মা, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। সৃষ্টি আর পরিণীতা দেবী হঠাৎ ভীষ্মকে দেখে যেন আকাশ থেকে পড়ে। কি ব্যাপার, শুনতে পাওনি মা তুমি? এরপর ভীষ্ম এবং তার মা গাড়িতে করে রওনা দেয়। ছি মা, ছি, আমার ভাবতেও অবাক লাগে। আমি তোমার মতো মাকে বিশ্বাস করে আমার নিষ্পাপ বউকে এতদিন ভুল বুঝেছি, নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। তুমি মা হয়ে কেমন করে পারলে এসব? তুই আমাকে ভুল বুঝছিস বাবা, আমার কথাটা শোন তুই। একদম চুপ মা, আমার সামনে আর নিষ্পাপ সাজার চেষ্টা করো না। তুমি নিষ্পাপ না, তুমি নিষ্পাপ হতেই পারো না। তুমি তোমার নিজের সন্তানের সংসার ভেঙে খুশি হতে পারবে না। তোমার পছন্দের মেয়েকে বিয়ে করলাম না দেখে তুমি এত বড় শত্রুতা করলে। মিষ্টি কি তোমার সেবা করে না? ছি মা, ছি। এই এই, আমাকে এত কথা বলিস না। একে তো এতিম ফকিরকে বিয়ে করেছিস, আবার বড় বড় কথা। থাকবো না তোর বাড়িতে, কাল সকালেই আমি আমার মেয়ের বাড়িতে চলে যাব। আমার মেয়ের বাড়িতে আমি রানীর হালে আজীবন খেতে পারবো। এই, তুমি থামো না, মা বুড়ো মানুষ, ওনাকে এমন করে কথা বলো না। তুমি থামো, আর অশান্তি বাড়িও না, দোহাই লাগে তোমার। চুপ চুপ মুখ পুরি, তুই আবার ঢং করছিস কেন? এবার তো তুই খুশি?
স্বামীকে নিয়ে একা একা গেল, আমি আর থাকবো না এখানে। মিষ্টি, তোমার কাছে আমি কোন মুখে ক্ষমা চাইবো জানি না, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমি আর কোনো দিনও অন্যর কথাই তোমাকে অবিশ্বাস করব না, কষ্ট দেব না। বউ, আমি তোমাকে যা কষ্ট দিয়েছি, কথা দিচ্ছি আমি তোমাকে সব ভুলিয়ে দেব। হ্যাঁ গো, তোমার এতবার ক্ষমা চাওয়া লাগবে না। আমি কোনোদিনই তোমার কথায় ওরকমভাবে কষ্ট পাইনি, কারণ আমি জানি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। আমার মতো একটা এতিম মেয়েকে তুমি তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার বাড়িতে ঠাঁই দিয়েছো, আমাকে কত ভালোবাসা দিয়েছো। তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা আমি জানি। একটা ভুল বোঝাবুঝির কারণে তুমি আমায় ভুল বুঝেছো মাত্র। মিষ্টি, আমি খুব শীঘ্রই ধুমধাম করে তোমাকে আবার নতুন বউ করে সাজিয়ে আমার জীবনে আবার বরণ করে নেব। আমি পুরনো সব কিছু ভুলে যেতে চাই, আমরা আবার নতুন করে শুরু করব। আমি তোমাকে আবার নতুন করে আমার সংসারে বউ সাজিয়ে আনবো। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি খুব অন্যায় করেছি। এদিকে পরের দিন পরিণীতা বাড়ি ছেড়ে তার মেয়ের বাড়িতে চলে যায়। মেয়ের বাড়িতে গিয়ে পরিণীতা তার দরজায় কড়া নাড়তে থাকে। সঙ্গে সঙ্গে তার মেয়ে দরজা খুলে বাইরে আসে। হ্যাঁ রে মা, আমি তোর কাছে চলে এসেছি চিরতরে। চিরতরে মানে? কেন মা, আমি কিছু বুঝলাম না। আর তুমি তো সেই দিনই না এসেছিলে, আজকে আবার কেন এলে? বলো না মা, কেন এলে আবার? তোর দাদা আর বৌদি আমাকে নিয়ে যা শুরু করেছিল, আমি আর সহ্য করতে পারলাম না। আমাদের কুচক্র সব ধরা পড়ে গেছে, এই জন্য তোর দাদা আমাকে অনেক কথা শুনিয়েছে। সেই জন্যই তুমি এখানে চলে এলে কেন মা? অন্য কোথাও তো যেতে পারতে। এভাবে ঘন ঘন আসলে আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। বোঝার চেষ্টা করো মা, এখন আমি পরের ঘরের বউ। আমি আর এখন কোথায় যাবো রে মা? তুই ছাড়া আমার কে আছে? তুমিই বলো, তুমি এতদিন দাদা আর বৌদির সংসারে আগুন লাগিয়েছো, এখন কি আমার সংসারেও আগুন লাগাতে এসেছো? এই বাড়িতে তোমাকে আমি জায়গা দিতে পারবো না, তাড়াতাড়ি চলে যাও। আমার শাশুড়ি দেখলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এরপর পরিণীতা একটা গাছতলায় বসে বসে মন খারাপ করে বলতে থাকে, হায় রে দুনিয়া, যে মেয়ের জন্য সবার সাথে স্বার্থপরতা করলাম, আজ সেই মেয়েই এতটা স্বার্থপর হলো যে আমাকে তাড়িয়েই দিল। আর যেই ছেলের বউ এত ভালোবেসেছে, তার সংসারের 12টা বাজিয়েছি, এখন আমি কোথায় যাব? না না, আমাকে সব ঠিক করতেই হবে। এখন আমি একটু মিষ্টিকে ফোন করে দেখি কি বলে। মিষ্টি মারে, আমাকে ক্ষমা করে দে। তোর ননদের বাড়ি অনেক বড় মুখ করে এসেছিলাম, কিন্তু তোর ননদ আমাকে তাড়িয়ে দিল। আমায় ক্ষমা করে দে মা। আসলেই পরের সংসার ভেঙে কখনোই সুখী হওয়া যায় না রে মা। মা আপনি একদম কাঁদবেন না। মা, আপনার পাশে আমি আছি। আর আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, একটু রেগে আছে তাই এমন করছে। আমি সন্ধ্যার মধ্যে ব্যবস্থা করছি, আপনি যেখানে আছেন ওখানে একটু কষ্ট করে থাকেন আপাতত। আরে মিষ্টি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সব আত্মীয় স্বজন যে চলে এসেছে, সমস্ত কিছু তৈরি। তুমি তাড়াতাড়ি বউ সাজো, লাল টুকটুকে বউ সাজে যেন কোনো কমতি না হয়। বুঝেছো কি বলেছি? হ্যাঁ গো, এসবের কি আর দরকার ছিল? আমি এখন বউ সাজবো? আমাদের বিয়ে সে কত বছর পেরিয়ে গেছে, এখন কি আমার লজ্জা লাগে না? এরকম কোনো কথাই হবে না। আমি আমাদের মধ্যে যতগুলো খারাপ সময় গেছে ওগুলো সবকিছু ভুলে তোমাকে সেই প্রথম দিনের মতো আবারও বউ সাজিয়ে বরণ করতে চাই। এটা আমার ইচ্ছা, তুমি বোঝো না আমি কি চাই? যাও, অনেক সুন্দর করে সাজবে, কিন্তু ঠিক প্রথম দিনের মতো যেমন সেজেছিলে, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি পাগল তো পাগলই থাকবে। অবশেষে রাত্রিবেলা ভীষ্মর বাড়ি এক সুন্দর রাজপ্রাসাদের রূপে সেজে ওঠে। সবাই বলছিল এটা তাদের দ্বিতীয় বিয়ে। এদিক দিয়ে মিষ্টি লাল লেহেঙ্গা পরে এত সুন্দর করে সেজেছিল যে সবাই তার দিকে তাকিয়েছিল। আর ভীষ্মর চোখ তো সরছিলই না। ঠিক তখনই প্রতিবেশী লক্ষ্মী মিষ্টিকে বলে ওঠে, বাহ, আমার সোনা মেয়েটাকে কত সুন্দর লাগছে।
ঠিক যেন লাল টুকটুকে পড়ি, কারও যেন নজর না লাগুক। হ্যাঁ গো ভীষ্ম, আমার মেয়েটা এত সুন্দরী, তাকে কিন্তু আর একবার কষ্ট দিলে নিয়ে যাব বলে দিলাম। এরপর ভীষ্ম মিষ্টির কাছে আসে এবং হাঁটু গেড়ে বসে যায়। মিষ্টি, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে আমি ঠিক প্রথম দিনের মতোই সাজিয়েছি। আমি আজকে থেকে ঠিক প্রথম দিনের মতোই সংসারটা সাজাবো। মাঝখানে যা কিছু হয়েছে এবার সব ভুলে যাও। এবার বলো তুমি কি চাও? তুমি আজকে যা চাইবে, আমার সাধ্য থাকলে আমি তাই দেব। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। আপনি শুধু আমার মাকে ফিরিয়ে নিয়ে আসেন। উনি বৃদ্ধ মানুষ, ভুল করেছে, ক্ষমা করে দিন। আমাকে আবারও এতিম করে দেবেন না, দয়া করুন। আমার মা নেই, আপনার মাই আমার মা। ওনাকে দয়া করে বাড়িতে ফিরিয়ে আনুন। আমার আর কিচ্ছু চাই না। তুমি একদম কান্না করবে না। আজকে থেকে তোমার চোখের জল আমি সহ্য করব না, বলেছি না? যাও, তোমার এই ইচ্ছা আমি পূরণ করলাম। তাও তুমি হাসি খুশি থাকো মিষ্টি। অবশেষে ভীষ্ম তার বউয়ের কথা মতো তার মাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনে। এদিক দিয়ে পরিণীতা তার ভুল বুঝতে পেরে তার ছেলে এবং তার ছেলের বউয়ের কাছে অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং অঝরে কাঁদতে থাকে তার ভুলের জন্য। মিষ্টি তাকে ক্ষমা করে এবং সব কিছু ভুলে তারা সবাই একত্রিত হয়ে সুন্দর সংসার করতে থাকে।